বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাস আমরা পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। এই রক্ত সংবহন তন্ত্রের বিভিন্ন টপিকস আছে, এই টপিকস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথম হল রক্ত, রক্তের উপাদান, রক্তকণিকা, রক্তকণিকা আবার ভাগ আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তের কাজ, বিভিন্ন ধরনের রক্তের কাজ আছে, এগুলো সম্পর্কে আলোচনা করব। এরপরে রক্তনালী, রক্তনালী বলতে যে নালী দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে বলা হয় রক্তনালী। এরপরে হৃৎপিণ্ড, রক্ত সঞ্চালন, হৃদরোগ, হৃদরোগের কারণ এবং হৃদরোগ থেকে রক্ষা পাওয়ার উপায়, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব রক্ত। রক্ত কি? তোমরা জানো আমাদের দেহের কোনো অংশ কেটে গেলে ওই কাটা স্থান থেকে লাল রঙের যে তরল পদার্থ বের হয় তাকে আমরা রক্ত বলে জানি। কিন্তু বইয়ের বা পাঠ্য বিষয়ের মধ্যে রক্তের আলাদা একটা সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটা হলো রক্ত এক ধরনের তরল যোজক কলা। আমি আবার বলছি, রক্ত এক ধরনের তরল যোজক কলা। এই যোজক কলাটি বিভিন্ন ধরনের উপাদানের সমন্বয়ে গঠিত। রক্তে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে গঠিত, যেমন রক্তের স্বাদ হলো ক্ষারধর্মী। এই বিভিন্ন ধরনের উপাদানের মধ্যে একটা হলো রক্ত রস এবং একটা হলো রক্ত কণিকা। প্রথমে হলো রক্ত রস। এই রক্ত রসের মধ্যে আছে আমিষ, লবণ, বিভিন্ন ধরনের পদার্থ এবং আমরা যে খাবার গ্রহণ করি খাবারের বিভিন্ন ধরনের অংশগুলো এই রক্তের উপাদানের সাথে জড়িত, অর্থাৎ রক্ত রসের সাথে জড়িত। এই রক্ত রসের মধ্যে এক ধরনের পদার্থ আছে, নাম হলো ফাইব্রিনোজেন। অর্থাৎ এই ফাইব্রিনোজেনের কারণে রক্তের জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ রক্তগুলো যাতে জমাট বাঁধতে পারে। এই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে রক্তের উপাদানের মধ্যে ফাইব্রিনোজেন এক ধরনের উপাদান থাকে, যার কারণে রক্তের জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে রক্ত কণিকা। আমরা জানি রক্তের যে উপাদানগুলো আছে, একটা হলো রক্ত রস এবং একটা হলো কি রক্ত কণিকা। এই রক্ত রসের পরিমাণ কিন্তু বেশি থাকে আর রক্ত কণিকার পরিমাণ কিন্তু কম থাকে। অর্থাৎ রক্তের মধ্যে রক্ত রসের পরিমাণ হলো 55 ভাগ আর রক্ত কণিকার পরিমাণ হলো 45, অর্থাৎ 45 ভাগ। এই রক্ত কণিকা আবার তিন ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই তিন ধরনের কণিকা থাকে। এই লোহিত রক্তকণিকার দ্বারা এটা হলো লোহিত রক্তকণিকা। আর এটাকে বলা হবে ধরো শ্বেত রক্তকণিকা। আর এটাকে বলা হবে অনুচক্রিকা। অর্থাৎ তিন ধরনের কণিকা আছে। এটাকে বলা হবে লোহিত রক্তকণিকা, এটাকে বলা হবে শ্বেত রক্তকণিকা আর এটাকে বলা হবে অনুচক্রিকা। এই তিনটাকে বলা হয় রক্ত কণিকা। এই তিনটা রক্তকণিকার মধ্যে প্রথমে হলো লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ এই লোহিত রক্তকণিকায় এক ধরনের পদার্থ নাম হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্তের রং লাল দেখায়। অর্থাৎ লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল দেখায়। আর লোহিত রক্তকণিকা হলো চাকতির মতো গোলাকার, অর্থাৎ চাকার মতো গোলাকার থাকে। এই লোহিত রক্তকণিকায় আমাদের দেহের মধ্যে যে অক্সিজেন সরবরাহ হয়, এই অক্সিজেনগুলো লোহিত রক্তকণিকার মধ্যে অক্সিহিমোগ্লোবিন উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন স্থানে সরবরাহ করে, যা আমাদের
আমাদের দেহের দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সুসম্মত করে। এরপরে হলো আমাদের শ্বেত রক্তকণিকা, অর্থাৎ এই রক্তকণিকাটি লোহিত রক্তকণিকার থেকে আকারে একটু বড় থাকে। এই রক্তকণিকাকে আমাদের দেহের প্রহরী বলা হয়, অর্থাৎ আমাদের দেহে কোনো রোগ জীবাণু যদি প্রবেশ করে তাহলে এই রক্তকণিকা অর্থাৎ শ্বেত রক্তকণিকা আমাদের দেহ থেকে রোগ জীবাণু দূর করতে সাহায্য করে। এই জন্য শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়। আর এই শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, এই শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে। আর এই শ্বেত রক্তকণিকাকে প্রহরী বা সৈনিকের সাথে তুলনা করা হয়। এরপরে হলো অনুচক্রিকা। অনুচক্রিকার আকার লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা এই দুই রক্তকণিকার থেকে আকারে একটু ছোট থাকে, অর্থাৎ ক্ষুদ্র থাকে। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার থেকে অনুচক্রিকার আকার থাকে একটু ছোট বা ক্ষুদ্র। এই ছোট বা ক্ষুদ্র আকারের কণিকার নাম হলো অনুচক্রিকা। এই অনুচক্রিকার প্রধান কাজ হলো দেহের কোনো অংশ যদি কাটা যায়, ওই কাটা স্থান থেকে আমরা জানি রক্ত বের হয়, কিন্তু একসময় আমরা দেখি এই কাটা স্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে এই অনুচক্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ রক্তগুলো যাতে বেরিয়ে যেতে না পারে, রক্ত দেহের ভিতরে যাতে সুসম্মতভাবে থাকতে পারে, এই জন্য অনুচক্রিকা এখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর এই অনুচক্রিকার উৎপত্তি হলো লোহিত অস্থিমজ্জায়। এই অস্থিমজ্জা হলো দেহের ভিতরে যে আমাদের হাড় বা অস্থি আছে, এই অস্থির ভিতরে যে তরল বা রস থাকে তাকে বলা হয় অস্থিমজ্জা। এই অস্থিমজ্জার মধ্যে এই অনুচক্রিকার উৎপত্তি হয়। এরপরে হলো আমাদের এই যে রক্তের যে উপাদানগুলো আছে রক্তরস এবং রক্তকণিকা, এই রক্তরস এবং রক্তকণিকাগুলো একত্রে বলা হয় রক্তের কাজ। রক্তের বিভিন্ন ধরনের কাজ আছে। 1 নম্বর হলো খাদ্য পরিবহন। রক্তের বিভিন্ন ধরনের কাজের মধ্যে 1 নম্বর হলো খাদ্য পরিবহন। অর্থাৎ আমরা যে খাবার খেয়ে থাকি খাবার পরিপাক হয়, পরিপাকিত খাদ্যের শোষিত অংশগুলো অর্থাৎ পরিপাকিত খাদ্যের মধ্যে যে পুষ্টি উপাদান আছে এই উপাদানগুলো রক্তের সাথে মিশে দেহের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, এবং এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়ার পরে রক্তের মধ্যে দিয়ে এটা আমাদের দেহকোষ গ্রহণ করতে পারে, অর্থাৎ এই খাদ্য পরিবহন করে রক্তের মাধ্যমে। এরপরে হলো অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন, আমরা যে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনগুলো ফুসফুস হয়ে আমাদের হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড হয়ে বিভিন্ন ধরনের রক্তনালী আছে, এই রক্তনালীর মধ্যে দিয়ে আমাদের দেহের প্রতিটি কোষে এই অক্সিজেন সরবরাহ হয়। এই অক্সিজেন সরবরাহের জন্য বিভিন্ন ধরনের নালী আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে অক্সিজেন পরিবহন হয়, খাদ্য পরিবহন হয়, এই রক্তের কাজ। আর হলো কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন অর্থাৎ দেহের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, দেহের প্রতিটি কোষে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইডগুলো রক্তের মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে এসে আমাদের দেহ থেকে ফুসফুসের মাধ্যমে বের করতে সাহায্য করে, অর্থাৎ রক্ত এখানে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতেও সাহায্য করে। এরপরে হলো বর্জ্য পদার্থ নিষ্কাশন। আমাদের দেহের মধ্যে যে ক্ষতিকারক পদার্থগুলো সৃষ্টি হয় তাকে বলা হয় বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলো রক্তের মধ্যে দিয়ে আমাদের দেহ থেকে বের করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের দেহ থেকে যে তরল বর্জ্যগুলো বের হয় এই তরল বর্জ্যগুলো বের করার ক্ষেত্রে রক্ত এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের কোষে যদি কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় এগুলো আমাদের দেহ থেকে বের করতে সাহায্য করে রক্ত। এরপরে হলো রোগ প্রতিরোধ। আমাদের দেহে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, এই রোগ জীবাণু প্রবেশ করলে আমাদের দেহে বিভিন্ন ধরনের
আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই। এই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার কারণে দেহে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অর্থাৎ আমাদের এই রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে রক্তকণিকা, এর মধ্যে অনুচক্রিকা আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর একটা হলো শ্বেত রক্তকণিকা এই রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই জন্য শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়। এরপরে হরমোন পরিবহন। হরমোন হলো আমাদের দেহে এমন কিছু নালীহীন গ্রন্থি থেকে এমন পদার্থ বের হয়, এটাকে বলা হয় রস বের হয়, এই রসকে বলা হয় হরমোন। এই হরমোন রক্তের সাথে মিশে দেহের বিভিন্ন স্থানে প্রবাহিত হয় এবং আমাদের দেহের বিভিন্ন ধরনের বিপাকীয় কাজে এই হরমোনগুলো আমাদের সাহায্য করে। এরপরে তাপমাত্রা নিয়ন্ত্রণ। আমাদের দেহের মধ্যে কোনো অংশের তাপমাত্রা বেশি এবং তাপমাত্রা কম, এটা যাতে সমস্যা না হয়। অর্থাৎ দেহ রক্ত কী করে, এই তাপমাত্রাগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দেহের প্রত্যেকটা অংশে যাতে তাপমাত্রা সমান বা সঠিকভাবে নিয়ন্ত্রিত থাকে তা কাজ করতে সাহায্য করে। এরপরে রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা অর্থাৎ আমাদের দেহে কোনো অংশ কেটে গেলে ওই কাটার স্থান থেকে যে রক্ত বের হয়, এর রক্ত বের হলে আমাদের দেহে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। বেশি পরিমাণে রক্ত বের হলে আমাদের দেহ থেকে রক্ত বের হয়ে গেলে দেহের মারাত্মক ক্ষতি হতে পারে। অর্থাৎ এই রক্ত পড়া নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের অনুচক্রিকা এখানে কাজ করে। তাহলে আমাদের রক্তের কাজ মধ্যে হলো খাদ্য পরিবহন, অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, বর্জ্য পদার্থ নিষ্কাশন, রোগ প্রতিরোধ, হরমোন পরিবহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং রক্ত জমাট বাঁধা। এই অংশগুলো হলো রক্তের কাজ। এরপরে হলো আমাদের বলে রক্তনালী। আমাদের দেহে বিভিন্ন ধরনের রক্তনালী আছে। এই রক্তনালীগুলো আমাদের দেহের রক্তগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। এর মধ্যে একটা নালী হলো ধমনী, এরপর হলো শিরা, এরপর হলো কৌশিক নালী। অর্থাৎ আমাদের দেহে 3 ধরনের রক্তনালী আছে, শিরা, ধমনী এবং কৌশিক নালী। এই 3 ধরনের রক্তনালী। এই 3 ধরনের রক্তনালীর অবস্থান বিভিন্ন জায়গায়। প্রথমে হলো ধমনী আমাদের দেহের হৃৎপিণ্ড থেকে যে সকল রক্তবাহী নালী দেহের বিভিন্ন স্থানে অক্সিজেন সরবরাহ করে তাকে ধমনী বলে। আমি আবার বলতেছি, হৃৎপিণ্ড থেকে যে সকল রক্তবাহী নালী দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে তাকে ধমনী বলে। এরপরে শিরা, যে সকল রক্তবাহী নালী দেহের বিভিন্ন স্থান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে বহন করে তাকে বলা হয় শিরা। আমি আবার বলতেছি, দেহের বিভিন্ন স্থান থেকে অর্থাৎ দেহের বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে বহন করার জন্য যে নালী তাকে বলা হয় শিরা। এরপরে হলো কৌশিক নালী, অর্থাৎ শিরা এবং ধমনী দুইটাকে সংযোগ করে কৌশিক নালী। যেমন এই নালীটাকে যদি আমরা শিরা ধরি আর এই নালীটাকে যদি আমরা ধমনী ধরি, এই শিরা এবং ধমনী যখন এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী সৃষ্টি করবে, অর্থাৎ একদিকে থাকবে শিরা, একদিকে থাকবে ধমনী, আর মাঝখানে অনেকগুলো সূক্ষ্ম রক্তনালিকাগুলোকে বলা হয় কৌশিক নালী। এই কৌশিক নালীগুলো আমাদের দেহের কোষকে ঘিরে রাখে। এই দেহের কোষকে ঘিরে রাখে এবং এখানে যখন অক্সিজেন চলে আসবে তখন কার্বন ডাইঅক্সাইডগুলো এই শিরার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, আর অক্সিজেনগুলো ধমনীর ভিতর দিয়ে প্রবেশ করবে, আর কার্বন ডাইঅক্সাইডগুলো শিরার মধ্যে দিয়ে দেহ থেকে বের করতে সাহায্য করে। তাহলে এই 3 ধরনের নালী আছে, একটাকে বলা হয় শিরা, একটাকে বলা হয় ধমনী, একটাকে বলা হয় কৌশিক নালী। এবার আমরা আলোচনা করব হৃৎপিণ্ড।
আমাদের আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃৎপিণ্ড, অর্থাৎ দেহের রক্ত সংবহন অর্থাৎ রক্ত বহন করার ক্ষেত্রে যে যে প্রধান নিয়ন্ত্রণকারী অঙ্গ তাকে বলা হয় হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমাদের বক্ষগহ্বরের ভিতরে বক্ষগহ্বরের ভিতরে এই হৃৎপিণ্ডটার অবস্থান। হৃৎপিণ্ডের উপরে বাইরের দিকে একটা পাতলা একটা পর্দা আছে, ওই পর্দাটার নাম হলো পেরিকার্ডিয়াম পর্দা। আর এটা দেখতে অনেকটা কলার মোচার মতো, অর্থাৎ উপরের দিকে মোটা আর নিচের দিকে ক্রমান্বয়ে সরু, এটাকে বলা হয় মোচাকৃতি। আর আমাদের দেহে কমপক্ষে প্রতি মিনিটে 72 বার অর্থাৎ 72 বার হৃদস্পন্দন হয়, কম বেশি 72 বার হৃদস্পন্দন ঘটে। আর হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের মাধ্যমে রক্ত কী হয়, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্তগুলো দেহের বিভিন্ন অংশে চলে যায়। আবার যখন হৃৎপিণ্ড প্রসারিত হয় তখন দেহের বিভিন্ন স্থান থেকে রক্তগুলো হৃৎপিণ্ডে চলে আসে। অর্থাৎ সংকোচন এবং প্রসারণের কালীন অবস্থায় আমাদের দেহের মধ্যে রক্ত সরবরাহ অংশগুলো নিয়ন্ত্রিত থাকে। এই হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের প্রকোষ্ঠ আছে। আমরা এবার হৃৎপিণ্ডের বিভিন্ন অংশগুলোর সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখে নেব হৃৎপিণ্ড। এটাকে বলা হয় বাম অলিন্দ, এটাকে বলা হবে ডান অলিন্দ, এটাকে বলা হবে ডান নিলয়, এটাকে বলা হবে বাম নিলয়। আর এটাকে বলা হবে ঊর্ধ্ব মহাশিরা, আর এটাকে বলা হবে মহাধমনী। অর্থাৎ আমাদের দেহে যে হৃৎপিণ্ডটা অবস্থান, তার এই হৃৎপিণ্ডের উপরের দিকে দুইটি প্রকোষ্ঠ থাকে আর নিচের দিকে দুইটি প্রকোষ্ঠ থাকে। উপরের দিকে দুইটি প্রকোষ্ঠকে বলা হবে, একটাকে বলা হবে ডান অলিন্দ, এটাকে বলা হবে ডান অলিন্দ, এটাকে বলা হবে বাম অলিন্দ। আমরা যখন এই অবস্থায় থাকি তখন আমাদের এই অংশ হলো ডান দিকের অংশ আর এই অংশটা হলো বাম দিকের অংশ। এই ডান দিকের অংশটাকে বলা হবে ডান অলিন্দ আর বাম দিকের অংশটাকে বলা হবে বাম অলিন্দ। অর্থাৎ এই অলিন্দদ্বয় এবং নিলয়দ্বয়, এর মধ্যে অলিন্দর প্রাচীর হলো পাতলা, নিলয়ের প্রাচীর হলো মোটা। আর অলিন্দ থেকে নিলয়ের গহ্বর থাকে একটু বড় থাকে। আর অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি এক ধরনের কফাটিকা থাকে। এই কফাটিকাগুলো কী করে, রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করে। যেমন এই অংশ দিয়ে এই অংশে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে আসবে, আবার এই অংশ দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে। যখন এখানে এই রক্তগুলো এখান থেকে যখন বাম অলিন্দ থাকে, যখন বাম নিলে আসবে তখন এই কফাটিকা এই রক্তগুলোকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অলিন্দ থেকে যখন নিলয়ে রক্ত প্রবেশ করলে এই কফাটিকাগুলো বন্ধ হয়ে যায়। আবার ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যখন রক্তগুলো আসে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কফাটিকাগুলো এমনভাবে তৈরি, এটা রক্তগুলো বিপরীত দিকে আর পুনরায় প্রবেশ করতে দেয় না। এই রক্তগুলো চলাচলকে একমুখী বা একদিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই কফাটিকাগুলো। এরপরে এই রক্তগুলো যখন অলিন্দদ্বয় সংকুচিত হবে তখন অলিন্দ থেকে রক্তগুলো নিলয়ে আসবে। এই নিলয়ে যখন রক্তগুলো আসবে, এর রক্ত আসার পরে এই রক্তগুলো তখন একটা চাকরির মতো কাজ করে দেহ থেকে বর্জ্য কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো দেহ থেকে বের করতে সাহায্য করে। আর অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো দমনী হয়ে দেহের বিভিন্ন অংশে চলে যাবে। আর কার্বন ডাইঅক্সাইডগুলো শিরার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ এগুলো আমাদের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করতে সাহায্য করে এবং দেহের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। এভাবে আমাদের দেহে বিভিন্ন অংশে রক্ত চলাচল
করে, অর্থাৎ রক্ত সঞ্চালন করে। এরপর হলো আমাদের রক্ত সঞ্চালনের হৃদরোগ, অর্থাৎ আমাদের সমাজে এমন মানুষের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এর মধ্যে একটি কমন রোগ হলো হৃদরোগ, অর্থাৎ হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনে যদি কোনো বাধা সৃষ্টি হয়, তখন এই বাধা সৃষ্টি হওয়ার কারণে যে সমস্যা সৃষ্টি হয় তাকে বলা হয় হৃদরোগ। যেমন এই অংশ হলো রক্তনালী, এই রক্তনালী দিয়ে যখন রক্ত চলাচল করে, এই রক্তনালীটা কোনো কারণে বিভিন্ন ধরনের পদার্থ, চর্বি জাতীয় পদার্থ বা বিভিন্ন ধরনের পদার্থ জমে রক্তনালীগুলো যখন সরু হয়ে যায়, তখন রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। বাধা সৃষ্টি হওয়ার কারণে তখন এই রক্তনালীগুলো স্বাভাবিক রক্ত পরিবহন করতে পারে না, এমনকি এক সময় দেখা যাবে কি রক্তনালীটা বন্ধ হয়ে যায়, তখনই দেখা যায় রক্ত চলাচলে বাধা পায়। এই রক্ত চলাচলে বাধা পেলে তখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় হৃদরোগ, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত সরবরাহ দেহের বিভিন্ন অংশে রক্ত চলাচল করতে পারে না, এটাকে বলা হয় হৃদরোগ। এই হৃদরোগের বিভিন্ন ধরনের কারণ আছে। এই হৃদরোগের বিভিন্ন ধরনের কারণের মধ্যে হলো অধিক পরিমাণে তেল চর্বিযুক্ত খাবার খেলেও হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে সুষম খাদ্য গ্রহণ না করা, অর্থাৎ সুষম খাদ্য বলতে পুষ্টি উপাদান সবগুলো উপাদান থাকলে তাকে বলা হয় সুষম খাদ্য। সুষম খাদ্য গ্রহণ করতে হবে, তাহলে আমাদের হৃদরোগ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। এর ফলে ধূমপান না করা, অর্থাৎ যদি ধূমপান যখন করে তখন এই নালীগুলো শক্ত হয়ে যায়। যখন রক্ত চলাচল করে রক্তনালীর মধ্যে দিয়ে, তখন রক্তনালীগুলো সংকুচিত হয় এবং প্রসারিত হয়। যখন ধূমপান করে তখন নালীগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে না, অর্থাৎ ধমনী গাত্রটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে তখন রক্ত চলাচলে বাধা পায়, তখনই হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হলো অতিরিক্ত পরিশ্রম করা, অর্থাৎ যতটুকু পরিশ্রম করতে পারবে তার থেকে বেশি পরিমাণে যদি সে পরিশ্রম করে তাহলেও তার সমস্যা হয়, অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করলেও হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হাঁটা চলা, ব্যায়াম, কোনো রকম শারীরিক পরিশ্রম না করা, তো সে যদি সারাদিন শুয়ে বসে থাকে, কোনো শারীরিক পরিশ্রম যদি না করে, তাহলেও তার এই হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এই হলো হৃদরোগের কারণ। এর ফলে হৃদরোগ থেকে রক্ষা পাওয়ার উপায়, অর্থাৎ কিভাবে এই হৃদরোগ থেকে রক্ষা পেতে হবে। অধিক শর্করা ও চর্বিযুক্ত খাবার না খাওয়া, অর্থাৎ যেই খাবারের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকবে ওই খাবারগুলো পরিহার করার জন্য বলছে। এরপরে হলো নিয়মিত পরিশ্রম করা, অর্থাৎ পরিশ্রম করার জন্য বলছে, প্রতিদিনই পরিশ্রম করার জন্য বলছে, বেশি পরিমাণে পরিশ্রম না করে নিয়মিত পরিশ্রম করার জন্য বলছে। যেমন হাঁটা, খেলাধুলা, শারীরিক ব্যায়াম, এগুলোর অভ্যাস গড়ে তোলা। এরপরে হলো নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা, অর্থাৎ পুষ্টি উপাদান সবগুলো আছে এমন খাদ্য গ্রহণ করাকে বলে সুষম খাদ্য। এরপরে ধূমপান ত্যাগ করা, ধূমপানের ফলে ধমনী গাত্র শক্ত হয়ে যায়, এ থেকে যাতে হৃদরোগ না হয় এর দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর হলো তাজা ফলমূল, শাকসবজি ইত্যাদি গ্রহণ করা। দেহের ওজন বাড়তে না দেওয়া, অর্থাৎ দেহের ওজন যদি বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। দেহের যাতে ওজন বাড়তে না পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর তাজা ফলমূল, শাকসবজি খেতে হবে। এরপরে অতিরিক্ত বা অধিক মানসিক চাপ থেকেও আমাদেরকে নিয়ন্ত্রণে থাকতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে যে অংশগুলো আলোচনা করলাম এই অংশগুলো তোমরা ভালোভাবে দেখে নিবা। আর এই অংশগুলো থেকে তোমাদের একটা ভিডিও থাকবে এই আমার ক্লাসের পরের অংশে। এই ভিডিওগুলো তোমরা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবা। আর বাসায় নিয়মিত চর্চা করবা, চিত্রগুলো ভালোভাবে আঁকার চেষ্টা করবা, তাহলে তোমরা ভালো নম্বর পেতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিয়মিত পড়ালেখা করবা, আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা এই কামনা করি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। Blood, 10 pints of life force, coursing through thousands of miles of arteries, veins, and capillaries. Those blood vessels carry blood to every other organ, keeping them functioning and thriving. Our red blood cells carry oxygen and nutrients. Our platelets stop bleeding and help to heal our wounds. Our white cells protect us against infection.
And the yellow liquid plasma in which they are suspended carries an array of proteins that regulate bleeding and clotting. Our red blood cells make up 40% of our blood's volume. They're made continuously in the bone marrow, looking like flattened donuts without the holes. Red blood cells contain hemoglobin, a bright red protein which gives blood its color. When we breathe, as our blood passes through our lungs, oxygen molecules attach to the hemoglobin. Then, the red blood cells and hemoglobin transport the oxygen throughout the body and release it to all our cells and tissues. When the hemoglobin molecules are emptied, they attract carbon dioxide and other waste gases, which they take back to the lungs to be exhaled. Anemia occurs when there are too few red blood cells or not enough hemoglobin. Exhaustion is the common sign of anemia.